মেরি ক্রিসমাস আমার ছেলেমেয়েরা। সহজ পাঠের আসরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে এই যে শিল্প সংস্কৃতি এবং ভাষার ইতিহাস, তার ভাষার ইতিহাস অংশের এমন একটা জায়গা পড়াবো যার থেকে তোমাদের প্রত্যেক বছরই কিছু না কিছু এসএকিউ আসে। আজকে আমি সেই জায়গাটা ধরবো, যেটা কিন্তু খুব সহজ। এটা রয়েছে 126, 27 আর 28 পাতায়। তোমাদের আর কোনো কিচ্ছু দেখতে হবে না, আমি তোমাদের যে জায়গাগুলো বলে দিচ্ছি টেক্সট বইতে যা রয়েছে একদম সেইটুকু, তার বেশি আর কিচ্ছু পড়তে লাগবে না তোমাদের। তোমরা শুধু বুঝে নাও জিনিসটা, তাহলেই কিন্তু দেখবে খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। কয়েকটা জিনিস আমাকে বোর্ডে দেখাতে হবে, সেটাও আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো, আমরা কোথা থেকে পড়বো জানো? এই 126 পৃষ্ঠায় যেখানে শব্দ গঠনের প্রক্রিয়া লেখা আছে সেই জায়গা থেকে আমরা পড়তে শুরু করব। যেমন জোড় কলম রূপ, এটা আসতে পারে এসএকিউতে, কেমন? তা জোড় কলম রূপটা কি? দুটো আলাদা আলাদা রূপ। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো জানো গাছের কলম কেমন করে করা হয় জানো তো? একটা গাছের একটা ডাল কেটে আর একটা গাছের একটা জায়গা কেটে সেইখানে জুড়ে দুটোকে আটকে দিলে পরে এই দুটো গাছের যে গুণটা সেইটা নিয়ে একটা ফুল বা ফল তৈরি হয়। এটাকে গাছের কলম করা বলে। এটা কিন্তু একটা বিশেষ বৈজ্ঞানিক ধরন। এটা হচ্ছে রূপের ক্ষেত্রে দুটো আলাদা রূপ আছে, তাদেরকে জুড়ে একটা অন্যরকম রূপ তৈরি হলো, তাকে আমরা বলছি জোড় কলম। ওই কলম করার মতন করে করলাম। কীরকম? যেমন তোমাদের বোঝায় যে দেখো এখানে একদম পরিষ্কার লেখা আছে রূপের মিশ্রণে এক ধরনের নিষ্পাদন প্রক্রিয়া। এত কঠিন কঠিন শব্দ তোমাদের লিখতে হবে না, তোমরা লিখবে রূপের মিশ্রণে এক বিশেষ প্রক্রিয়ায় একটা অন্য রূপ তৈরি হয়, সেটাকেই বলা হচ্ছে জোড় কলম রূপ। কীরকম? একে ইংরেজিতে বলা হয় পোর্টম্যান্টু। মনে না থাকলে বলার দরকার নেই, তোমরা জোড় কলম বললেই হবে। কীরকম? দাঁড়াও তোমাদের দেখাই। আমাদের অতি চেনা দুটো শব্দ, কেমন? একটা হলো ধোঁয়া, কেমন? উনুন জ্বাললে ধোঁয়া বেরোয়, বিভিন্ন কলকারখানার ধোঁয়া বেরোয়। আর একটা শব্দ কি শীতকালে দেখা যায়, সেটা হলো কুয়াশা। এবার শীতকালে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই ধোঁয়া আর কুয়াশা মিলে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেটা শহরে খুব বিপজ্জনক হয়ে ওঠে। আর তাকে আমরা কি বলি বলো তো? এই ধোঁয়ার ধোঁয়া আর এই কুয়াশার সা মিলে আমরা করে ফেলি যেটা, সেটা হলো এই দেখো, যেটা বলি সেটা হলো ধোঁয়াশা। তাহলে ধোঁয়া আর কুয়াশার সা নিয়ে ধোঁয়াশা। এই সেম জিনিসটাই কিন্তু ইংরেজিতে আছে, সেটা হচ্ছে স্মোক আর ফগ। এসমোকে এই স্মোক আর এফওজি ফগ, এই দুটো মিলে এসএমওজি স্মগ। কেমন? তাহলে অর্থাৎ একটা রূপ আর একটা রূপের সঙ্গে দুটো জুড়ে একটা নতুন ধোঁয়াশা, একটা নতুন রূপ তৈরি হলো। তা কিন্তু দুটোকে মিশিয়ে একটা অদ্ভুতভাবে তৈরি হলো, তাই একে আমরা বললাম জোড় কলম। এই জিনিসটুকু বুঝে এই একটা উদাহরণ দিলেই তোমরা কিন্তু এসএকিউতে একে এক পেয়ে যাচ্ছ। হয়ে গেল? চলো নেক্সটটায় যাই। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফাঁকা রূপ আর শূন্য রূপ। আলাদা করে আসতে পারে, এটা কখনই একসঙ্গে আসবে না, আসলে আলাদা করে আসবে। আসেনি আজ পর্যন্ত কোনো দিন, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। সেটা হচ্ছে ফাঁকা রূপ। এক ধরনের রূপ আছে বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। কীরকম? যেমন ধরো, আমরা সবাই রূপকথার গল্প পড়েছি। রূপকথার গল্পে আমরা
ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা পড়ি। এক রকমের পাখি যারা নাকি মানুষের মতো কথা বলতে পারে, তারা রাজপুত্রকে খুব সাহায্য করে, এরকম মজার সুন্দর গল্প আমরা পড়েছি। কিন্তু এই ব্যঙ্গমা ব্যঙ্গমী দুটো তো আলাদা রূপ, তাই তো? কিন্তু তার তো বাস্তবে কোনো অস্তিত্বই নেই, ওরকম করে পাখিই নেই। এইবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, সেটা বলতে পারো যে ব্যঙ্গমা ব্যঙ্গমীকে যদি আমরা ফাঁকা রূপ বলি, তাহলে আমরা কেন রাক্ষস খক্ষসকে বলবো না? কারণ রাক্ষস খক্ষসও তো নেই। আসলে কি জানো, যে রাক্ষস খক্ষস এই কথাগুলো আমরা পেয়েছি অ্যাকচুয়ালি এই আমাদের রাক্ষস শব্দটা মূলত মহাকাব্যগুলোতে পেয়েছি, যেটা আর্যদের লেখা, এবং আর্যরা অনার্যদের এই শব্দগুলো দিয়ে তাদেরকে চিহ্নিত করত। সেই কারণে একে আমরা ফাঁকারূপ কিন্তু বলতে পারবো না, কারণ ওনারা চিহ্নিত করতেন, সেটা ঠিক ভুল অন্য কথা, সেটা নিয়ে আমরা আলোচনায় যাব না। কিন্তু এইভাবে চিহ্নিত ছিল, তাই আমরা ওটাকে বলবো না। কিন্তু আর একটা ফাঁকা রূপ আমরা বলতে পারবো। কি বলতে পারবো? পক্ষীরাজ ঘোড়া, যে ঘোড়া নাকি আকাশে উঠতে পারে এবং রাজপুত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এটাও কিন্তু বাস্তবে নেই, তাই এটা ফাঁকা রূপ। তাহলে হয়ে গেল, তাহলে ফাঁকা রূপ কি? যে এমন রূপ যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, যেমন রূপকথার ব্যঙ্গমা ব্যঙ্গমী বা পক্ষীরাজ ঘোড়া। হয়ে গেল, তোমার উত্তর শেষ, আমার নম্বর দেওয়া শেষ। কেমন? আচ্ছা, এইবার হচ্ছে এটা গেল ফাঁকা রূপ। এরপর হচ্ছে শূন্য রূপ কাকে বলে? শূন্য রূপটা একটা খুব সাধারণ জিনিস, তোমরা জানো সবাই এটা। সেটা হচ্ছে আমি বাড়িতে যাব না বলে আমি বললাম আমি বাড়ি যাব। তফাৎটা কি হলো? অর্থটা তো তুমি একই বুঝতে পারলে, আমি বাড়িতে যাব, আমি বাড়ি যাব। তাহলে আমি চেঞ্জটা কি করলাম? তে, এই যে প্রত্যয়টা, এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, কিন্তু অর্থটা তো একই আছে। আমি যখন বলছি আমি বাড়ি যাব, তে প্রত্যয়টা আমি যোগ করছি না, তখনও কিন্তু এটাই বোঝাচ্ছে যে আমি বাড়িতেই যাব। অর্থাৎ ওকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ও সাইলেন্টলি রয়েছে, তাই ওকে আমরা বলছি শূন্য রূপ। এই তে প্রত্যয়টা ওর সঙ্গে রয়েছে, সাইলেন্টলি রয়েছে, আমি তাকে উচ্চারণ করছি না, কিন্তু অর্থতেও রয়েছে, তাই ওকে আমরা বলছি শূন্যরূপ। হয়ে গেল ফাঁকা রূপ আর শূন্যরূপ গেল। এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু আমি এই অংশটুকু পড়াবো না এই সময়, কারণ হচ্ছে এখানে সমাস সম্পর্কে দেওয়া আছে, দ্বন্দ্ব, ব্যাখ্যানমূলক আর বর্ণনামূলক। এটা কিন্তু আসলে বড় প্রশ্ন আসবে। ছোট প্রশ্ন আজ পর্যন্ত কখনো আসেনি, আমি জানি না এখন 2025-এ হঠাৎ করে ওনারা দেবেন কি না, কিন্তু যেগুলো আসে আমি সেগুলো থেকেই আগে যাই। এরপরে আমি পড়াবো তোমাদের পদদ্বৈত। পদদ্বৈত কি? দেখো, একই পদ পাশাপাশি বসার যে প্রক্রিয়াটা, তাকে আমরা পদদ্বৈত বলছি। দ্বৈত মানে দুটো, একই পদ পাশাপাশি বসছে। কিরকম? চলো সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে, একই পদ পাশাপাশি বসাচ্ছি। কেন বসাবো? আমি তো বলতেই পারি যে সকালে বেরোতে হবে, কিন্তু যদি সকাল সকাল একটা কোথায় যেন এই তাড়াতাড়ি বেরোনোটাকে, ভোর ভোর বেরোনোটাকে আমি এমফাসাইজ করছি, এবং সেই কারণেই আমি একই শব্দকে দুবার ব্যবহার করছি। কিন্তু এখানেও একটা মজা আছে। মজাটা হলো এরকম যে আমরা একই শব্দ যেমন বসে, যেমন বাচ্চাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে, আবার অনেক সময় একটু এদিক ওদিক হলেও প্রায় কাছাকাছি শব্দ, যেমন না একই শব্দ, ধরো চুপি চুপি, আয় তোকে কানে কানে কথাটা বলবো, চুপি চুপি বলবো। এই যে আমরা শব্দগুলো একই শব্দ ব্যবহার করছি, কেমন? তার মানে কি, আমি
এই জিনিসটাকে আরেকটু বেশি গুরুত্ব আরোপ করছে, আর কিছুই না। একই শব্দ যখন পাশাপাশি বসছে তখন তাকে, সেই প্রক্রিয়াটাকে পদদ্বৈত বলা হচ্ছে। যেমন সকাল সকাল, যেমন চুপি চুপি। কিন্তু এটা হচ্ছে একই শব্দ বসলো, আবার এই রকমেরই হয় আর একটু ভ্যারাইটি আছে এর মধ্যে, এই পদদ্বৈতর মধ্যে একটু ভ্যারাইটি আছে। সেটা হচ্ছে একই শব্দ, মানে অর্থ একই কিন্তু একটু ভিন্ন, তাকেও আমরা পাশাপাশি বসাই। কীরকম? যেমন ধরো যে তুমি আমাকে একটা কথা বললে যে এটা করতে হবে, আমি তখন বললাম দাঁড়াও একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে। এই ভাবনা আর চিন্তা অর্থটা তো একই, কিন্তু দুটো আলাদা শব্দ, সেই দুটোকে পাশাপাশি বসালাম। তাহলে আমি চুপি চুপি একই শব্দ বসিয়েছিলাম, সকাল সকাল একই শব্দ বসিয়েছিলাম, ভাবনা চিন্তার ক্ষেত্রেও আমি একই অর্থের শব্দ বসালাম, কিন্তু দুটো ভিন্ন শব্দ, অর্থটা এক, শব্দটা ভিন্ন। আবার আর একটা ভ্যারাইটিও আছে এই পদদ্বৈত, সেটা হচ্ছে একদম বিপরীত অর্থের দুটো শব্দকেও আমরা পাশাপাশি বসাই। কিরকম? কাল ক্রিসমাস, একটু ভালো মন্দ খাওয়া হবে। এই যে ভালো আর মন্দ দুটোকে পাশাপাশি বসালাম, এটাও কিন্তু একটা ধরন এবং এটাও পদদ্বৈতর মধ্যে আছে। তাহলে তোমরা কিন্তু পদদ্বৈত লিখতে গেলে এইটুকু ব্যাখ্যা তোমাদের করতে হবে। একই শব্দকে পাশাপাশি বসানো হয়, তাকে পদদ্বৈত বলে। যেমন তোমরা এই সকাল সকাল চুপি চুপি দিলে, তারপরে বলবে যে অনেক সময় একই অর্থের ভিন্ন দুটো শব্দকেও পাশাপাশি বসানো হয়, যেমন ভাবনা চিন্তা। আবার অনেক সময় বিপরীত অর্থ যার বা বিপরীতার্থক দুটো শব্দকেও পাশাপাশি বসানো হয়, যেমন ভালো মন্দ। ব্যাস, উত্তর শেষ। আর কিচ্ছু মনে রাখতে হবে না। এই জন্য আমি বলছি এই অংশগুলো তোমরা একদম টেক্সট বই থেকে পড়বে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে অনুকার শব্দ গঠন। সেটা হচ্ছে মূল পদটার প্রতিধ্বনি হয়ে আর একটা পদ আসে, তাকে অনুকার বলে। যেমন ধরো টুপটুপ করে জল পড়ছে, সেটা না বলে আমরা বললাম টুপটাপ করে জলের ফোঁটা পড়ছে। এই যে টুপ, তার সঙ্গে তার প্রতিধ্বনি যেন, তার ছায়া যেন তার কাছাকাছি, টাপ, টুপ টাপ। চারদিক একদম চুপচাপ। চুপটা হচ্ছে মূল শব্দ, চুপ হয়ে আছে চারদিক। তার সঙ্গে তার খুব কাছাকাছি তার ছায়া একটা জুড়ে দিলাম, চাপ। চুপচাপ, সবাই চুপচাপ হয়ে বসে আছে। কেমন? আচ্ছা, এটা একটা গেল। এরপরে যেটা হলো, এখানে যেটা আমরা মূল দেখলাম একটুখানি দেখিয়ে দিতে, কেমন? তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে কটা আমি তোমাদের দেখালাম, এখানে কিন্তু শুধু স্বরধ্বনিটা পাল্টাচ্ছে। কিরকম? চুপ, চুপ মানে কি? চ যোগ উ যোগ প, চাপ। চাপের ক্ষেত্রে কি হচ্ছে? চ যোগ আ যোগ প। কেমন? তাহলে পাল্টালো কি? শুধু এইটা, চও যেমন ছিল আছে, পও যেমন ছিল আছে, শুধু উ আর আ স্বরধ্বনিটা পাল্টেছে। এই যে যখন আমরা অনুকার পদ গঠন করছি তখন তার দুটো ভ্যারাইটি আছে। তোমাকে যদি অনুকার, এখানটা দেখি কি বলেছে, অনুকার পদ গঠন, এইটা যদি দেয় এসএকিউতে, তখন কিন্তু তুমি দুটো ভ্যারাইটিই বলবে, না হলে কিন্তু ঠিক হবে না, হাফ হয়ে যাবে নম্বরটা। সেটা হচ্ছে এটা, এই যে উদাহরণটা দিলে তুমি চুপচাপ বা টুপটাপ, সেখানে হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যঞ্জন ধ্বনিও পরিবর্তন হয়। কিরকম? বাড়ি ফিরে একটু জল টল খেয়ে তারপরে আবার কাজ শুরু করব।
তাহলে জল, টল, এই টলের কিন্তু কোনো মানে নেই, কিন্তু ওর প্রতিধ্বনি হচ্ছে। তাহলে কি পাল্টালো? জল ছিল জ যোগ অ যোগ ল, আর টল ট যোগ অ যোগ ল। কেমন? তাহলে পাল্টেছে কোনটা? জ, জয়ের জায়গায় ট। ও যেমন ছিল আছে, অ যেমন ছিল আছে, ল আছে, লও আছে। তাহলে এখানে ব্যঞ্জন ধ্বনিটা পাল্টেছে, জল টল। আমরা অনেক সময় বলি না, একটু চাটা খাবো না, ওই দেখো চ যোগ আচা, ট যোগ আটা। তাহলে পাল্টাচ্ছে কোনটা? ব্যঞ্জন ধ্বনিটা, চয়ের বদলে ট বসছে। তাহলে একটা পদ তার ছায়া হিসেবে, প্রতিধ্বনি হিসেবে যেন আর একটা বসছে। কেমন? সেটা স্বরধ্বনির ক্ষেত্রেও হতে পারে, ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও হতে পারে। এটাকে আমরা বলবো অনুকার পদ গঠন। এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে সংক্ষেপিত পদ বা ক্লিপিং। সেটা কিন্তু বহুবার এসেছে এইচএসে, কাজে এটা একটু ভালো করে তোমরা দেখে রাখবে। সংক্ষেপিত পদ বা ক্লিপিংস, এগুলো আমাদের প্রচুর উদাহরণ আছে। কিরকম? যেমন ধরো বড়দাদা, না আমরা কি তাই বলি? আমরা কি বলি? আমরা বলি বড়দা। কেমন? তাহলে একটা দাকে আমরা ক্রস করে দিলাম, ছোট করে দিলাম, সংক্ষেপ করে দিলাম, সংক্ষেপিত পদ হয়ে গেল। ঠিক যেভাবে আমরা ছোট দিদি, ছোটদি হয়ে গেল, ছোট দি সেটাকে র হয়ে যাচ্ছে উচ্চারণের পরিবর্তনে, সেটা ছোটদি হয়ে যাচ্ছে। ঠাকুর দাদা, ঠাকুরদা। দেখো একটা করে আমরা এই যে দ যোগ আ, দা, এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, বা বাদ দিয়ে দিচ্ছি, দিলে সেটা যেটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এটা বাংলায় এগুলো আছে, ইংরেজিতে এর উদাহরণটা অনেক বেশি। যেমন মাইক্রোফোন, তখন আমরা কি বলি? তাকে মাইক বলি। এরোপ্লেন আমরা বলি প্লেন। টেলিফোন আমরা বলি ফোন। দেখেছো, আমরা ছোট করে দিচ্ছি জিনিসগুলোকে। জিনিসগুলো বড় ছিল, তাকে ছোট করে দিচ্ছি। তাই এটা হলো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস। ক্লিপ করে ছোট করে নিয়েছি, তাই তাকে বলে ক্লিপিংস। হলো? আচ্ছা, এরপরে যেটা বিকল্পন, এটা কিন্তু কোনোবার আসেনি, তবু যেহেতু এটা রয়েছে আমি তোমাদের পড়িয়ে দেব। কারণ বিকল্পনটা বাংলায় কিন্তু নেই, এটা ইংরেজির জিনিস। সেই কারণেই এটা এতদিন পর্যন্ত আসেনি। তবে আসবে না এমনও তো আমরা বলতে পারি না, যেহেতু আমাদের পাঠ্য বইতে আছে, আমাদের পড়ে নিতে হবে। বিকল্পন কিচ্ছু না, খুব সহজ জিনিস। একটা পদ গঠনের প্রক্রিয়া, একটা প্রক্রিয়া আমরা জানি, আমাদের প্রচলিত ধারণায় একটা প্রক্রিয়া আছে, তার থেকে আলাদা আর একটা প্রক্রিয়া যখন হয় তখন তাকে বিকল্প। মানে আমি এই রাস্তাটা দিয়ে গেলেও স্কুলে পৌঁছবো, আবার ওই দিক দিয়ে ঘুরে গেলেও স্কুলে পৌঁছবো। তাহলে এই পথটার বিকল্প ওইটা, বা ওইটার বিকল্প এইটা। একটা অন্য রাস্তা, অন্য পথ, অন্য পদ্ধতি, তাকেই বলে বিকল্পন, কিচ্ছু না। যেমন তোমাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। এটা ইংরেজিই দেখাতে হবে, কারণ এটা ইংরেজিতেই আছে। হেল্প, হেল্পের পাস্ট টেন্স কি? হেল্পড। এবং যেটাকে তোমাদের সময় এখন অনেক পাল্টেছে, কিন্তু আমরা এটাকে পাস্ট পার্টিসিপল বলতাম, সেটাও কিন্তু হেল্পড। আমরা যখন মুখস্থ করতাম ছোটবেলায়, তখন হেল্প, হেল্পড, হেল্পড। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। কন্ডাক্ট, কন্ডাক্টেড, কন্ডাক্টেড। কেমন? তাহলে ইডি, ইডি যোগ হচ্ছে,
তাই তো? আমাদের একদম এটা পাস্ট টেন্স করতে গেলেই ইডি যোগ হচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে কি ইডি যোগ হয়? হয় না। কিরকম? সিং, স্যাং, সাং। এখানে কিন্তু ইডি যোগ করে পাস্ট টেন্সের কাজটা হচ্ছে না, তাহলে এটা একটা বিকল্প পদ্ধতি। ঠিক একইভাবে হচ্ছে টেক, টুক, টেকেন। এখানেও কিন্তু ইডির ব্যবহার হচ্ছে না, অর্থাৎ বিকল্প পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এটা পুরোটাই ইংরেজির জন্য, তবু আমরা এটাকে একটু পড়ে রাখবো। এরপরে যেটাতে আসবো সেটা ভারী মজার, সেটা হচ্ছে মুন্ডমাল শব্দ। এটা কিন্তু খুব মজার, আর এটা পড়াতে গিয়ে তোমাদের একটা মজার গল্পও বলবো আমি, কেমন? মুন্ড মানে কি? মুন্ডু, মাথা। তো মুন্ডমাল মানে মুন্ডুর মাথা। এই যেমন ধরো তোমরা কালী ঠাকুরের মূর্তিতে দেখতে পাও না যে যেন মানুষের মাথা দিয়ে একটা মালা তৈরি করা, ব্যাপারটা সেরকমই, মানে মুন্ডু দিয়ে একটা মালা তৈরি করা হচ্ছে। সেটা ভাষার ক্ষেত্রে কীরকম? একটা শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছর মধ্যে কয়েকটা শব্দ নিয়ে একটা শব্দগুচ্ছ, প্রত্যেকটা শব্দের যে প্রথম বর্ণটা সেগুলোকে আমরা তুলে নিলাম, নিয়ে সেগুলো দিয়ে একটা শব্দ তৈরি করছি, যাতে ওই পুরো শব্দগুচ্ছটাই বোঝাচ্ছে। কিরকম? সব থেকে পরিচিত যেটা তোমাদের, সেইটা আমি দেখাই আগে। সেটা হলো VIP। এটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। VIP কার্ড, VIP গাড়ি, VIP মানুষজন, পুরোটা কি? ভেরি ইম্পর্ট্যান্ট পারসন। আবার যেমন ধরো তোমরা দেখলে বলা আছে হুগলি জেলার ডিএম বা হাওড়া জেলার ডিএম, মানে কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে ছোট করে বলা হচ্ছে ডিএম। আরও আরও যেমন মানে প্রচুর রয়েছে, তোমরা জানো, তোমরা নিজেরাও বলো। স্কুলে হেডমাস্টার, HM, এটাও কিন্তু মুন্ডমাল শব্দ। তাহলে এগুলো ইংরেজিতে বেশি। আমি একটা বাংলা বলবো তোমাদের, সেটা আগে শব্দটা লিখে নিই, তারপরে তার গল্পটা বলবো, তাহলে সেটাই ভারী মজার। কি লিখলাম? পিপু ফিসু। ব্যাপারটা এরকম, দুটো বন্ধু, তারা ভীষণ অলস, কেমন? তারা সারাক্ষণ শুয়েই থাকে প্রায়। তা একদিন দুই বন্ধু শুয়ে আছে, রাত্রির বেলা আগুন লেগে গেছে ঘরে। তখন এক বন্ধু, তার পিঠে গরম লাগছে, আগুনের তাপটা লাগছে, কিন্তু সে যে পুরো কথাটা বলবে অন্য বন্ধুকে যে আমার পিঠে গরম লাগছে বা পিঠ পুড়ছে, এতটা সে খরচ করবে না কথা। সে এতটাই অলস, সেটাকেও সে সংক্ষেপে বলবে। তাই সে তার বন্ধুকে বলছে পিপু, মানে পিঠ পুড়ছে। আর বন্ধু সেও আর এক কাঠি ওপর দিয়ে যায়। সে তো উঠতে বলা তো দূরস্থ, সে আরো সংক্ষেপেই উত্তরটা দিচ্ছে, ফিসু, মানে ফিরে শুই। পিঠ পুড়ছে, ফিরে শুই, তাহলে আর পুড়বে না। ব্যাপারটা হচ্ছে এই পিপু ফিসু শব্দটাকে আমরা ব্যবহার করি খুব অলস বোঝাতে। অনেক সময় দেখবে তোমাদের বাবা মায়েরাও তোমাদেরকে যখন একটু বকাবকি করেন তখন বলে ফেলেন যে তোরা একেবারে পিপু ফিসু হয়ে গেছিস। সেটা কিন্তু এই গল্পটা থেকেই আসা, কেমন? তা এটাও কিন্তু মুন্ডমাল শব্দ হয়ে গেল। এইবার চলো পরের পাতায় যাই। পরের পাতায় একটা আছে নব্য শব্দ প্রয়োগ। এটাও ভীষণ সহজ, তোমরা একদম মানে চোখ বুজে সবাই পারবে। এটা নতুন কিছু শব্দ আমাদের দৈনন্দিন ব্যবহারে ঢুকে পড়েছে, যেগুলো আগে ছিল না। কিরকম?
ফেসবুক তোমাদের সবার ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস, তাই তো? হোয়াটসঅ্যাপ আরও প্রয়োজনীয় জিনিস। এগুলো আগে ছিল কোথায়? আমরা তো কেউ জানতামই না এগুলো। কেমন? তারপরে অ্যাপ, অনলাইন, এই যে অনলাইন শপিং, অনলাইন, এই শব্দগুলো তো ছিলই না। তারপরে যেমন ধরো কোভিডের টাইম থেকে সোশ্যাল ডিস্টেন্সিং, এগুলোকে তো আমরা জানতামই না। এই যে শব্দগুলো যেগুলো চলে আসলো, তারপরে এই যে স্যালন, এগুলো ঢুকেছে এবং দৈনন্দিন ব্যবহারে এগুলো চলে এসেছে, আমরা সবাই ব্যবহার করছি। যারা আমরা সম্পূর্ণ মানে মোটামুটি বেশিরভাগ শব্দই বাংলায় ব্যবহার করি, বাংলায় কথা বলি, তারাও কিন্তু ফেসবুক বলছি, হোয়াটসঅ্যাপ বলছি, অ্যাপ বলছি, কোন অ্যাপটা ডাউনলোড করতে হবে এইটা বলছি, বা অনলাইনে এই জিনিসটা আনাতে হবে, এই কথাটা ব্যবহার করছি। এটাই হচ্ছে নব্য শব্দ প্রয়োগ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বর্গান্তর। বর্গান্তরটা কীরকম জিনিস সেটা, এটাও খুব সহজ। কিন্তু ধরো আমি বললাম ক বাবু ধনী লোক, তাহলে ক বাবু কি না ধনী, অর্থাৎ অনেক পয়সা কড়ি আছে। তাহলে এই ধনীটা কি হচ্ছে? বিশেষণ, ক বাবুকে বিশেষিত করছে। তাহলে ক বাবু একজন অত্যন্ত ধনী লোক বা ধনী লোক, তাহলে ধনী শব্দটা এখানে বিশেষণ। আমি আর একটা বাক্য বলছি, ধনী ব্যক্তি মাত্রই অহংকারী হয় না। ওই একই ধনী শব্দ ব্যবহার করছে, কিন্তু এখানে ধনী হয়ে গেল বিশেষ্য। তাহলে আগের বাক্যটায় ছিল বিশেষণ, এটা হয়ে গেল বিশেষ্য। তাহলে বিশেষ্য থেকে ও বিশেষণ হয়ে যাচ্ছে, বা বিশেষণ থেকে বিশেষ্য হচ্ছে। দুটো আলাদা, একই শব্দ দুটো আলাদা বর্গে চলে যাচ্ছে, এটাকেই বর্গান্তর বলা হয়। কেমন? আচ্ছা, এখানে চেহারার কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু বিশেষ্য থেকে বিশেষণ হচ্ছে বা বিশেষণ থেকে বিশেষ্য হচ্ছে। গেল। এরপরে এই চ্যাপ্টারে যেটা লাস্ট, সেটা হচ্ছে, এটা কিন্তু আসে, খুব আসে, সেটা হলো ক্র্যানবেরি রূপমূল। ক্র্যানবেরি রূপমূল এমন একটা রূপমূল যার না আছে কোনো আভিধানিক অর্থ, না আছে ব্যাকরণসম্মত অর্থ। অর্থাৎ তুমি অভিধানে অর্থাৎ ডিকশনারিতে তাকে খুঁজে পাবে না, তার কোনো অর্থ খুঁজে পাবে না, আবার ব্যাকরণেও তাকে তুমি পাচ্ছ না। কিন্তু শব্দ গঠনের ক্ষেত্রে এবং শব্দের ভিন্ন ভিন্ন অর্থ তৈরির ক্ষেত্রে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কীরকম? একটা শব্দ থেকে সে আর একটা শব্দকে পৃথক করতে পারে, তার নিজের কোনো অর্থ নেই, কিন্তু সে পৃথক করতে পারে। কীরকম? এবার একটু দেখি আমরা। এই দেখো, আমি এই যেগুলো লিখলাম, আলাপ, বিলাপ, প্রলাপ, সংলাপ, প্রত্যেকটার মধ্যে কমন কোনটা বলো তো? লাপ। এবার তুমি যদি ডিকশনারি খোলো, তাহলে তুমি লাপ বলে খুঁজলে লাপ পাবে না, কোনো শব্দ পাবে না, তার কোনো অর্থও পাবে না। কেমন? ব্যাকরণও লাপের কোনো ব্যাকরণগত অর্থও নেই। কিন্তু ও কি করছে, ও যখন অন্য কোনো বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে, এক একটা আলাদা বর্ণের সঙ্গে, তখন আলাদা আলাদা অর্থ করছে। আলাপ মানে পরিচয় হওয়া, বিলাপ কান্না, প্রলাপ ভুল বকা, সংলাপ নাটকের সংলাপ, সব আলাদা আলাদা অর্থ। কিন্তু
এই লাভ কিন্তু এই আলাদা আলাদা অর্থগুলো তৈরি করলো, একটা শব্দের থেকে আর একটা শব্দকে পৃথক করে দিল, কিন্তু ওর নিজের কোনো মানে নেই, না আভিধানিক না ব্যাকরণসম্মত। তাহলে আজকে আমি এই যে 126, 27, 28 এই 3টে পৃষ্ঠা থেকে তোমাদের কতগুলো জিনিস বোঝালাম, এগুলোকে তোমরা একটু বুঝে নাও, তাহলে এর থেকে অনেক সময়ই তোমাদের এসএ কিউ আসে, এর থেকে এমসিকিউ খুব একটা আসে না, এসএ কিউই আসে, এবং সেটা বুঝতে এবং লিখতে তোমাদের কিন্তু খুব সুবিধে হবে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, চিন্তা করো না, তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দেব, সেটা জানুয়ারি মাসেই দিয়ে দেব, যাতে তোমাদের অসুবিধে না হয়। আমি অলরেডি এটা নিয়ে কাজকর্ম করতে শুরু করেছি। আর তোমরা অনেকেই আমাকে বারবার করে বলছো ওই সংস্কৃতির ইতিহাস, এখন দেখো সংস্কৃতির ইতিহাস না বুঝিয়ে পড়ানোর কিছু নেই, আমি তোমাদের কতগুলো জায়গা বেছে বেছে দেব, তোমরা সেই জায়গাগুলোকে ভালো করে পড়লে আশা করি পেয়ে যাবে, কেমন? আর চিন্তা নেই, সাজেশন এসে যাবে।